উপজেলা নির্বাচন থেকে মন্ত্রী এমপিদের স্বজনদের প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ, অমান্যকারীদের তালিকা হচ্ছে। আরো ৮ দিন থাকতে পারে তাপপ্রবাহ, প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ। মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমিকরা শোষণের শিকার বলছে জাতিসংঘ, মানবাধিকার রক্ষায় জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর 2:21 সংবাদের সাথে আছে আমি রাজীব। আর দর্শক, 21 টেলিভিশনের সংবাদ আগের সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইন। উপজেলা নির্বাচন থেকে মন্ত্রী এমপিদের স্বজনদের প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ব্রিফিংয়ে তিনি একথা জানান। এমপি মন্ত্রীদের স্বজনরা তারা নির্বাচন থেকে যারা করছে তারা সরে দাঁড়াতে এবং যারা ভবিষ্যতে করতে চায় তাদেরকেও এই নির্বাচনী প্রক্রিয়া থেকে দূরে থাকতে বলা হয়েছে। অলরেডি যারা এই প্রক্রিয়ার মধ্যে অলরেডি আছে তাদের তালিকা তৈরি করার নির্দেশনা দেওয়া হয়েছে এবং অ্যাকর্ডিংলি তালিকা প্রস্তুত হচ্ছে। তাপদাহে পুড়ছে দেশ। আবহাওয়া অফিস বলছে কোথাও কোথাও বৃষ্টি হলেও তাপপ্রবাহ আরও ৮ দিন থাকবে, বাড়বে দিনের তাপমাত্রা। এদিকে তাপদাহের কারণে দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অ্যাসেম্বলি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সহকর্মীদের সহায়তায় মাসুম আলিসার প্রতিবেদন। খরতাপে পুড়ছে সারা দেশ। আবহাওয়া অফিস বলছে পাবনা, রাজশাহী ও টাঙ্গাইল জেলা সহ খুলনা বিভাগের ওপর দিয়ে তীব্র এবং চাঁদপুর ও মৌলভীবাজার জেলা এবং ঢাকা, রাজশাহী ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। চুয়াডাঙ্গায় তীব্র তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। জরুরি প্রয়োজন ছাড়া কেউই ঘর থেকে বের হচ্ছে না। দিনের অধিকাংশ সময় রাস্তাঘাট জনশূন্য থাকছে। চুয়াডাঙ্গার এত মাত্রা গরম এর আগে আমরা দেখিনি। রাস্তায় মানুষ বের হতে পারছে না, আগুনে হলকার মতো আবহাওয়াটা। রাজশাহীতে বেলা বাড়ার সাথে সাথে ফাঁকা হয়ে যাচ্ছে রাস্তাঘাট। টানা তাপপ্রবাহের চরম ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ। শরীর পাতান হয়ে গেছে, তাও কাজ করতে হয়েছে আমার। প্রচণ্ড গরম, কাস্টমার নাই, কাজ কাম নাই, রোদে তো রিক্সা চালানো যাচ্ছে না, ছাওয়াটা পেলে একটু রেস্ট লিছি। তাপপ্রবাহে হাঁসফাঁস পাবনার জনজীবন। তৃষ্ণা মেটাতে ফুটপাতের শরবতের দোকানে ভিড় বাড়ছে। ঈশ্বরদীর ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। আবহাওয়া অফিস বলছে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় তাপমাত্রার চেয়ে বেশি গরম অনুভূত হচ্ছে। ছাতিবাদী গাড়ি চালাচ্ছি, ভাড়া খুব কম, তাপমাত্রা বেশি। এখন মনে করেন যে খুব অধৈর্য ধরে যাচ্ছে, অনেক গরম, বাইরে হতেই কঠিন। রংপুরেও বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। শিক্ষার্থী, শ্রমজীবী আর কর্মজীবী মানুষের ভোগান্তির শেষ নেই। গরমের তাপেতে আর বাহিরে বের হওয়া যাচ্ছে না, মাথা ব্যথা করে, তারপর ঠিক মতো পড়ালেখা করতে অসুবিধা হয়। দিন যাচ্ছে, গরম বাড়তেছে, পানির পিপাসা লাগতেছে বারবার, মাথা না ভিজেলে হচ্ছে না। নাটোরে তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। লু হাওয়ায় হাঁসফাঁস অবস্থা। তাপদাহে সিরাজগঞ্জের জনজীবন বিপর্যস্ত। জেলার দুর্গম চরাঞ্চল কাজীপুর সদর, বেলকুচি, চৌহালি ও শাহজাদপুরে এর প্রভাব তুলনামূলক বেশি। এত প্রচন্ড পরিমাণের গরম, তীব্র সহ্য করার মতো না। অস্থির ভাব লাগতেছে। তারপরে এখন যাইতে হবে কর্মজীবীরা, তাই কর্মের জন্য যাইতেছি। কুমিল্লায়ও হাঁসফাঁস অবস্থা। প্রচণ্ড গরম থেকে কিছুটা স্বস্তি পেতে অনেকে ঝাঁপিয়ে পড়ছে পুকুরে। শরীর ভিজিয়ে নিচ্ছে নলকূপের পানিতে। মাসুম আলিসা, 21 টেলিভিশন। দর্শক, আবহাওয়া অধিদপ্তরে আছেন সহকর্মী মানিক শিকদার, যুক্ত হচ্ছি তার সাথে। মানিক, আমরা জানি যে সারা দেশব্যাপী আসলে তীব্র তাপ প্রবাহ রয়েছে। আবহাওয়া অফিসের বা আবহাওয়াবিদরা আসলে কি বলছেন? রাজীব, যেটা আপনি জানেন যে তাপপ্রবাহের যে তীব্রতা, ইতিমধ্যেই কিন্তু একটু আগে যে সংবাদটি প্রচার হলো সেখানেও কিন্তু সারা দেশের চিত্র আমরা দেখলাম।
আমরা এই মুহূর্তে আছি আবহাওয়া অফিসে। কিছুক্ষণ আগে আমি আবহাওয়াবিদ শাইনুল ইসলামের সাথে কথা বলেছি। উনি যেটা আমাদের বলেছেন যে তাপপ্রবাহ চলছে সেটা কিন্তু অব্যাহত থাকবে অন্তত আরও 1 সপ্তাহ। আমরা কিছুক্ষণ আগে একটা গ্রাফিক্যালি আমরা দেখেছিলাম যে কলকাতা, বিশেষ করে কলকাতার কিছু কিছু এলাকায় কিন্তু এখন 43 ডিগ্রি তাপ প্রবাহ চলছে আর কি, তাপমাত্রা। এই তাপমাত্রা কিন্তু এই তাপপ্রবাহ বাংলাদেশের দিকে ধেয়ে আসছে, অর্থাৎ রাজশাহী, সাতক্ষীরা, খুলনা এই সমস্ত যে জেলাগুলো আছে সেখানে কিন্তু 40 ডিগ্রির উপরেই তাপমাত্রা আজও প্রবাহিত হচ্ছে এবং এই তাপমাত্রা প্রবাহ অর্থাৎ তাপপ্রবাহ এটা চলতেই থাকবে। আমরা হাসপাতাল এবং বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের সাথে আমরা কথা বলেছি। শিক্ষা প্রতিষ্ঠানের যারা অভিভাবক আছেন, শিক্ষক আছেন, তারা কিন্তু বেশ উদ্বিগ্ন যে এই তাপপ্রবাহ চলতে থাকলে আসলে শিক্ষা প্রতিষ্ঠানটা কতটুকু পর্যন্ত চালাতে পারবে সেটা নিয়ে তারা চিন্তা করছেন এবং আবহাওয়া অফিসের সাথেও তারা যোগাযোগ করছেন যে শিক্ষা প্রতিষ্ঠানের শেষ পরিস্থিতিটা কী, অর্থাৎ তাপের কী অবস্থা সেটা জেনে হয়তো আজ বা আগামীকালের মধ্যে একটা সিদ্ধান্তে হয়তো আসতে পারেন, এটা জানা গেছে। আমরা স্বাস্থ্য বিভাগের সাথে আমরা কথা বলেছি, বিভিন্ন হাসপাতালের সাথে আমরা কথা বলেছি এবং স্বাস্থ্য বিশেষজ্ঞ যারা আছে তারা বলছেন যে তাপ প্রবাহ চলছে এই তাপের মধ্যে অর্থাৎ দুপুরের দিকে একটা মানে ভয়াবহ একটা পরিস্থিতি বিরাজ করছে এবং এই সময়ে বিশেষ করে দুপুর 12টা থেকে 3টা পর্যন্ত যে সময়টা, এই সময়ে যেন কেউ বাইরে অবস্থান না করে যতটুকু সম্ভব একটা নিরাপদে এবং ছায়ায় অর্থাৎ শীতল স্থানে যাতে অবস্থান করেন সেটাই নির্দেশনা দিচ্ছেন যারা চিকিৎসক যারা আছেন তারা, এবং পাশাপাশি বিশুদ্ধ পানি পান করার নির্দেশনা দিচ্ছেন। কিন্তু রাস্তার পাশে যে সমস্ত শরবত বিক্রি করা হয় বা যে সমস্ত পানীয় যে বিক্রি করা হয় সেটার থেকে কিন্তু যারা সাধারণ গ্রাহক আছেন তারা যেন একটু সতর্ক থাকেন সেই নির্দেশনা কিন্তু দিয়েছেন। তো রাজীব, তাপমাত্রার যে পরিস্থিতি সেটা সহসায় কিন্তু কমছে না, এটাই আমরা শেষ পর্যন্ত জানতে পেরেছি আবহাওয়া অধিদপ্তর থেকে। তো এই ছিল আমার কাছে এখানে থাকা সর্বশেষ তথ্য। মানিক, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আবহাওয়া অধিদপ্তর থেকে তীব্র তাপপ্রবাহের সর্বশেষ খবর জানাচ্ছিল সহকর্মী মানিক শিকদার। চলে যাচ্ছি পরের খবরে। খাদ্যাভ্যাস ও জীবনযাপন পরিবর্তনে অসংক্রামক রোগ থেকে মিলবে নিরাময়। নিয়মিত চর্চায় সচল শরীরের পাশাপাশি নিরোগ মানসিকতাও দিতে পারে সুস্থ জীবনের নিশ্চয়তা। বায়ু ও পরিবেশ দূষণের প্রভাবেও দীর্ঘমেয়াদী ঘাতক ব্যাধি হয়ে ওঠে ভয়ঙ্কর মহাদানব। তাই প্রয়োজন সচেতনতা ও সমন্বিত উদ্যোগ। অসংক্রামক ব্যাধি ও নিরাময়ে করণীয় নিয়ে 21 স্পেশাল আকবর হোসেন সুমনের 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আছে দ্বিতীয় পর্ব। আর ক্যামেরায় ছিলেন ফারুক হোসেন তানভীর। হাসপাতালে চিকিৎসাধীন কিংবা শয্যাশায়ীদের প্রায় 70% কিডনি, ফুসফুস, লিভার কিংবা ক্যান্সার, হৃদরোগ, ডায়াবেটিসের মতো অসংক্রামক ব্যাধিতে আক্রান্ত। অস্টিওপরোসিস কিংবা অস্টিও আর্থাইসিসের মতো ব্যাধির কারণও এখন পরিষ্কার। চিকিৎসার অপ্রতুলতা কিংবা দীর্ঘমেয়াদী বলে আর্থিক অসঙ্গতি বাদ দিলে মোটা দাগে এই অসংক্রামক রোগের পেছনে কারণগুলো দৃশ্যমান। যেমন কায়িক পরিশ্রম বা নিয়মিত শরীরচর্চার অভাবে সৃষ্ট স্থূলতা থেকে কোলেস্টেরল বৃদ্ধি, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হৃদরোগ, এমনকি ফুসফুসের সংক্রমণজনিত সমস্যা হয়। খাদ্যাভ্যাসের বিশৃঙ্খলা, যেমন শাকসবজি, ফলমূল এড়িয়ে চর্বি ও শর্করা জাতীয় খাবার গ্রহণ, ফাস্টফুডে আসক্তি, ভেজাল খাদ্য, চিনি, মিষ্টি ও প্রক্রিয়াজাত খাবার গ্রহণ কিংবা কোমল পানীয় নীরবেই ক্ষতি করে শরীরের। আর ধূমপান, তামাকজাত পণ্য এবং মাদক সেবনে 50% আক্রান্ত হয় অসংক্রামক রোগে। এছাড়া মোবাইল আসক্তি, অলস জীবনযাপন এবং অতিরিক্ত মানসিক চাপের নেতিবাচক প্রভাবও ছাড় দেয় না এক বিন্দু। অনেক ইয়াং লোকদের 15 বছর, 20 বছর, 25 বছর, 30 বছর লোকের কিন্তু হার্ট অ্যাটাক পাচ্ছে, যেটা কিন্তু আজ থেকে 20 বছর আগেও ছিল না। এটা কিন্তু একটা বড় কারণ হলো আমাদের মানে ছেলে মেয়েরা এখন কিন্তু তারা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করছে না, তারা কিন্তু জাঙ্ক ফুড খাচ্ছে। এই জায়গা থেকে আমাদের মা বাবাদের সচেতন হওয়া দরকার, তার ছেলেকে একটা স্পেস করে দেওয়া যে এই ছেলে মানে এই খেলতে যাক, আউটডোর গেম খেলুক, ইনডোর গেম খেলুক, তারা যাতে সারাক্ষণ দিন রাত মোবাইল আসক্তিতে না থাকে। এই ঘাতক ব্যাধি নির্মূল না হলেও নিয়ন্ত্রণে রাখা সম্ভব, আর সচেতনতায় সম্ভব এড়ানো। প্রয়োজন জীবনযাপনের পরিবর্তন, ধূমপান ও মাদক বর্জন এবং নিয়মিত শরীর চর্চা। সাদা পাতা, জর্দা, গুড়,
নস্যি কত কীটা টোটাল এটা কিন্তু বাদ দিতে হবে। দিনে আমাদের জীবনযাত্রা পরিবর্তন করতে আমাদের ধরেন হাঁটা চলা ব্যায়াম এগুলো বাড়াইতে হবে, সকাল সন্ধ্যা হাঁটা চলা বয়স ভেদে, যেমন যারা বয়স অনুযায়ী হাঁটা চলা ব্যায়াম হেভি ব্যায়াম এগুলো কিন্তু করতে হবে। খাওয়া দাওয়ার পরিবর্তন আনতে হবে, বিশেষ করে বাচ্চাদের যে বাইরে জাঙ্ক ফুড ফাস্টফুড এগুলো যতটুকু অ্যাভয়েড করা সম্ভব। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনজনিত সমস্যার পাশাপাশি বহুমুখী অস্থিরতাও দীর্ঘমেয়াদী এই মরণ ব্যাধির জন্য দায়ী। ইন্ডাস্ট্রিগুলোতে জুট ইন্ডাস্ট্রি, কটন ইন্ডাস্ট্রি, কিন্তু অনেক কনস্ট্রাকশন কাজও তো হচ্ছে, তাতেও তো জলবায়ু বাড়ছে। এগুলো তো ইভেন যে রাস্তাঘাটে গাড়ির ধোঁয়া, যে কালো ধোঁয়া, পুরোনো গাড়ি ট্রাকের এরকম যে ধোঁয়া, এগুলো পলিউশন যাতে না হয়। আর বায়ু দূষণ নিয়ে তো সারা পৃথিবীতেই একটা আলাপ আলোচনা এগুলো চলছে, সুতরাং এগুলো নিয়ে গভর্নমেন্টকে তো মেজার নিতে হবে আর কি। অসংক্রামক ব্যাধি মহামারী রূপে অকাল মৃত্যুর কারণ না হোক, সুস্থতায় বাঁচুক পৃথিবীর মানুষ। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। মালয়েশিয়া গিয়ে প্রতারণার শিকার হচ্ছেন বাংলাদেশি অভিবাসী শ্রমিকরা। দেশটিতে যাওয়ার পর প্রতিশ্রুতি অনুযায়ী কাজ না পেয়ে তারা মানবেতর দিন কাটাচ্ছেন বলে জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয় বিবৃতিতে বলেছে, বাংলাদেশি অভিবাসী শ্রমিকরা গ্রেফতার, আটক, দুর্ব্যবহার ও নির্বাসনের ঝুঁকিতে রয়েছে। বাংলাদেশি শ্রমিকদের মানবাধিকার রক্ষায় জরুরি পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানানো হয় প্রতিবেদনে। আরও জানাচ্ছেন আজহারুল ইসলাম। পরিবারে একটু সচ্ছলতা আনতে বাংলাদেশের হাজারো তরুণ লাখ লাখ টাকা ধার কর্জ করে পাড়ি জমায় মালয়েশিয়ায়। তবে দেশটিতে বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের জন্য অপেক্ষা করে রূঢ় বাস্তবতা। মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের পরিস্থিতি অস্থিতিশীল এবং অসম্মানজনক বলে জানিয়েছে জাতিসংঘ। মালয়েশিয়া এবং বাংলাদেশে প্রতারণায় আশ্রয় নিয়ে প্রবাসী কর্মী নিয়োগের মাধ্যমে বড় অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে অপরাধী চক্র। বিবৃতিতে জাতিসংঘের বিশেষজ্ঞরা বলেন, অনেক বাংলাদেশি শ্রমিক মালয়েশিয়ায় এসে দেখেন প্রতিশ্রুতি অনুযায়ী চাকরি নেই। অনেক সময় ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এসব শ্রমিক গ্রেফতার, আটক, দুর্ব্যবহার ও বহিষ্কারের ঝুঁকিতে পড়েন। শ্রমিকদের পরিস্থিতিকে ভয়াবহ হিসাবে বর্ণনা করে জাতিসংঘ বলছে, বদ্ধ ঘর, দুর্বল স্যানিটেশন, সীমিত খাবারের পাশাপাশি ধার দেনা করে চলায় ঋণের ফাঁদে পড়ছেন তারা। মালয়েশিয়ায় কয়েক মাস বা তার বেশি সময় ধরে কর্মহীন বাংলাদেশি অভিবাসীদের অবস্থা খুবই নাজুক এবং অসম্মানজনক। জাতিসংঘ বলছে, এসব চক্রের সঙ্গে মালয়েশিয়া সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারাও জড়িত। এর অবসান হওয়া দরকার বলে মনে করছে সংস্থাটি। আজহারুল ইসলাম, 21 টেলিভিশন। পঞ্চম স্পেন স্থাপনের মধ্যে দিয়ে পুরোপুরি দৃশ্যমান হল যমুনা নদীর উপর নির্মাণাধীন বঙ্গবন্ধু রেল সেতু। জাপানি ঠিকাদারি প্রতিষ্ঠান ইতিমধ্যে টাঙ্গাইল অংশের 90% কাজ শেষ করেছে। সিরাজগঞ্জ অংশেও চলছে কর্মযোগ্য। পুরো নির্মাণ কাজ শেষ হতে আগামী ডিসেম্বর পর্যন্ত সময় লাগবে বলে জানিয়েছে প্রকল্প পরিচালক। এটি তৈরিতে 16,780 কোটি টাকার মধ্যে জায়গা দিয়েছে 12,149 কোটি টাকা ও বাকিটা বহন করছে বাংলাদেশ সরকার। এমবেকমেন্টের উপর রেল বা স্লিপার ব্যালান্স সবগুলো কাজই শেষ। সো আমরা আশা করতেছি নির্ধারিত সময়ের মধ্যে আমরা প্রজেক্টটা হ্যান্ড ওভার করবো। প্রধানমন্ত্রীর প্রতি আমরা অত্যন্ত কৃতজ্ঞ এবং আমাদের উত্তরবঙ্গের প্রতি এবং অর্থনৈতিক এবং ব্যবসায়িক সব ক্ষেত্রে আমাদের একটা অগ্রগতি আসবে ইনশাল্লাহ এই সেতুর মাধ্যমে। ভোলার ইলিশাঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া যাত্রীবাহী লঞ্চ কর্ণফুলী 3-এ আগুনের ঘটনা ঘটেছে। সময় নদীতে ঝাঁপিয়ে পড়ে অন্তত 10 জন আহত হয়েছেন। সকাল 8:30টার দিকে কয়েকশো যাত্রী নিয়ে লঞ্চটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। সকাল 10:15টার দিকে চাঁদপুরের হায়েমচর এলাকায় মেঘনা নদীতে লঞ্চটির ইঞ্জিন রুমে হঠাৎ করেই আগুন লেগে যায়। আগুন লাগার খবরে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে লঞ্চটি আবাবিল চড়ে নোঙর করে যাত্রীদের নামিয়ে দেয়। বিদ্যুতের লোডশেডিংয়ে অতিষ্ঠ ভোলাবাসী। বিদ্যুৎ বিভাগ বলছে, যান্ত্রিক ত্রুটির কারণে 3 মাস ধরে 34.5 মেগাওয়াট ক্ষমতার রেন্টাল পাওয়ার প্ল্যান্ট মেশিনটি বন্ধ থাকায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। তবে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন ক্ষুদ্র মাঝারি কারখানার মালিকরা ও শিক্ষার্থীরা। ভোলা প্রতিনিধি মেজবউদ্দিন শিপুর তথ্য, ছবিতে মাসুম আলী স্যার প্রতিবেদন। দিনে ও রাতে বিদ্যুতের এমন অবস্থায় বিপর্যস্ত ভোলার জনজীবন। সারা দেশের মতো এই দ্বীপ জেলায়ও বয়ে যাচ্ছে তাপপ্রবাহ।
এর সাথে বিদ্যুতের লোডশেডিং ভোগান্তি বাড়িয়ে দিয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ছোট বড় ব্যবসায়ীরা। জাতীয় গ্রিডের সাবস্টেশন নির্মাণে জমি বরাদ্দের পরও নির্মাণ কাজ শুরু হয়নি। অপরদিকে চরফ্যাশনে সাবস্টেশন নির্মাণের কাজটিও চলছে ধীর গতিতে। বর্তমানে বিদ্যুতের অনেক লোডশেডিং, 1 ঘন্টার বেশি কাজ কাম করতে পারি না, বিদ্যুৎ থাকে না। যে সাবস্টেশনটা করার কথা বলা, এখানে জমি অধিগ্রহণ করা হয়েছে, কিন্তু সাবস্টেশনটা এখনো তৈরি করা হয় নাই। বিদ্যুৎ আসে প্রায় 10 মিনিট আধা ঘন্টা পর পর, ফ্যান ভরেই না। ভোলায় আরও 2টি গ্যাস ভিত্তিক বিদ্যুৎ স্টেশন থেকে প্রতিদিন 445 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হওয়ার কথা থাকলেও পুরোটাই যাচ্ছে জাতীয় গ্রিডে। অন্যদিকে জাতীয় গ্রিডের সাবস্টেশন না থাকায় ভোলায় গ্রিড থেকে বিদ্যুৎ আনা সম্ভব হচ্ছে না। বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়েস্ট জোন পাওয়ার কোম্পানি ও পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় পুরো জেলায় 5 লাখের বেশি গ্রাহক রয়েছে। যান্ত্রিক ত্রুটির কারণে 34.5 মেগাওয়াট বিদ্যুৎ প্লান্ট টানা 3 মাস ধরে বিকল থাকায় বিদ্যুতের সংকট তীব্র আকার ধারণ করেছে। বাসায় বাচ্চা আছে, তারপরে অনেক বাসায় হচ্ছে গিয়ে বৃদ্ধ মুরব্বী মানুষ আছে, তাদের জন্য তো খুবই কষ্টকর। 34 মেগাওয়াটের একটা রেন্টাল বিদ্যুৎ প্লান্ট ছিল, ওইটা 3 মাস ধরে বন্ধ, যে কারণে এখন আমরা ভোলা জেলায় অন্ধকারে। ডিস্ট্রিবিউশন কোম্পানি বলছে ভোলায় বিদ্যুতের চাহিদা প্রায় 130 মেগাওয়াট, পাওয়া যাচ্ছে 60 থেকে 70 মেগাওয়াট। বন্ধ হয়ে যাওয়ার কারণে আমরা এখন 40 কিলোমিটার 33 কেভি সঞ্চালন লাইন দিয়ে বনদী থেকে আমরা বিদ্যুৎ নিচ্ছি, যেটা ভোলা সাপ্লাই দিচ্ছি। কিন্তু আমরা ডিমান্ড অনুযায়ী আমরা লোড পাচ্ছি না, এজন্য আমাদেরকে বাধ্য হয়ে লোডশেড করতে হচ্ছে। জেলা প্রশাসক বলছে বিদ্যুৎ সমস্যা ও জাতীয় গ্রিডের সাবস্টেশন সমস্যা সমাধানের জন্য মন্ত্রণালয়ে জানানো হয়েছে। আমাদের 34.5 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রটি যাতে দ্রুত সচল করা যায় সেই কারণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে পত্র প্রেরণ করেছি। 2009 সালে 34.5 মেগাওয়াট গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটি বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করে। এরপর আরও 2 বার যান্ত্রিক ত্রুটির কারণে দীর্ঘ সময় কেন্দ্রটি বন্ধ ছিল। মাসুম আলিসা, 21 টেলিভিশন। শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএসসি সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। উপজেলা নির্বাচন থেকে মন্ত্রী এমপিদের স্বজনদের প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ, অমান্যকারীদের তালিকা হচ্ছে। আরও 8 দিন থাকতে পারে তাপ প্রবাহ, প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ। মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমিকরা শোষণের শিকার, বলছে জাতিসংঘ, মানবাধিকার রক্ষায় জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান। সবশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বর আর ভিজিট করুন 21.com এর ওয়েবসাইটে। এছাড়াও ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ সন্ধ্যা 6টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।